প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করি তোমরা ভালো আছো। আজকে নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। সেটা হলো এইচএসসি ফাইনাল 2025 এবং মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের খুব ইম্পর্টেন্ট প্রথম অধ্যায় কোষ এবং কোষের গঠন থেকে কিছু চিত্র এবং এই চিত্রগুলো থেকে যে প্রশ্ন হতে পারে সেই তথ্যগুলো নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি ভিডিওতে তোমরা মনোযোগ দিবে এবং ভিডিও পুরোপুরি দেখে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে শুরু করা যাক। প্রথম অধ্যায়। আমরা জানি যে প্রথম অধ্যায়টা হলো উদ্ভিদ কোষ নিয়ে আলোচনা করা হয়েছে এবং তার গঠন। উদ্ভিদ কোষের আমরা যদি চিত্রটা দেখি, যে উদ্ভিদ কোষের নিম্নলিখিত অঙ্গাণুগুলো থাকে, আমরা জানি যে কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি থাকে। তোমরা জানো যে কোষ প্রাচীরটা হলো মৃত এবং কোষ ঝিল্লিটা হলো জীবিত। এটাও কিন্তু উদ্দীপক হিসাবে বিভিন্ন বোর্ডে এসেছিল, কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি। এছাড়াও যে অঙ্গাণুগুলো থাকে যেমন সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমের মধ্যে যে অঙ্গাণুগুলো থাকে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, গোলজি বডি, লাইসোজোম, গ্লাইকোজোম, মাইক্রোটিবিউলস এবং থাকে নিউক্লিয়াস। আবার তোমরা জানো যে নিউক্লিয়াসগুলো আবার নিউক্লিয়াসের 4-5টা অংশ আছে। তারপরে আছে কোষস্থ নির্জীব বস্তু। আর এই পাশে আমরা দেখেছি যে একটা উদ্ভিদ কোষ, এবং উদ্ভিদ কোষের মধ্যে কি কি গঠন আছে তোমরা দেখতে পাচ্ছ। এটাও কিন্তু উদ্দীপক হিসেবে থাকে। তো আমরা যদি এখানে এই যে অঙ্গাণুগুলোর নামগুলো জানি এবং অঙ্গাণুগুলোর চেহারা দেখি, উদ্দীপক হিসেবে যদি ব্যবহার করে এই ছবিটা, তাহলে আমরা চিনতে পারবো এবং প্রশ্ন উত্তর লিখতে আমাদের খুবই সহজ হবে। তো এই উদ্ভিদ কোষটা তোমরা একটু স্টাডি করবে, এই ছবিটা বারবার আঁকবে এবং এর ভিতরে যে অঙ্গাণুগুলো আছে, কোন কোন অঙ্গাণুগুলো কিরকম দেখতে, এগুলো একটু স্টাডি করবে। এবার চলে যাই কোষ প্রাচীর। তোমরা দেখতে পাচ্ছ এটা একটা কোষ প্রাচীর, উদ্ভিদ কোষের প্রাচীর। এটার মধ্যে 3টা অংশ আছে, যেমন মধ্যপর্দা, তারপর আছে প্রাইমারি প্রাচীর, তারপর হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। আমরা এটা একটু বর্ণনাটা দেখি। কোষ প্রাচীরকে 3টি ভিন্ন স্তরে বিভক্ত করা যায়। যেমন প্রথমটার নাম হলো মধ্যপর্দা। এটা পেকটিন জাতীয় পদার্থ বেশি পরিমাণে থাকে। পেকটিন, অর্থাৎ মধ্যপর্দার মধ্যে পেকটিন সবচেয়ে বেশি পরিমাণে থাকে এবং মধ্যপর্দা কি করে, দুটি পাশাপাশি কোষের সাধারণ পর্দা হিসেবে কাজ করে। অর্থাৎ এই যে মধ্যপর্দাটা, এটা এই পাশে একটা কোষ, এই পাশে একটা কোষ, তাহলে মাঝখানে মধ্যপর্দা, অর্থাৎ দুটি কোষের সাধারণ পর্দা হিসাবে কাজ করে এই মধ্যপর্দা। তারপর আছে মধ্যপর্দার দুপাশে, তোমরা একটু খেয়াল করো, এই পাশে এবং এই পাশে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন জমা হয়ে প্রাথমিক প্রাচীর সৃষ্টি হয়। তার মানে মধ্যপর্দার দুই পাশে কি কি জমা হয়? সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন জমা হয়ে প্রাথমিক প্রাচীর সৃষ্টি হয়। প্রাথমিক প্রাচীরের পরে হলো সেকেন্ডারি প্রাচীর। একটু দেখো, সেকেন্ডারি প্রাচীর হলো যে প্রাথমিক, এই কথাটা প্রাথমিক প্রাচীর হবে, প্রাথমিক প্রাচীরের অন্ততলে সেলুলোজ ও লিগনিন জমা হয়ে আরো একটি স্তর তৈরি হয়। তাহলে এই প্রাথমিক প্রাচীরের অন্ততলে সেলুলোজ এবং লিগনিন জমা হয়ে আরেকটি স্তর তৈরি হয়, এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি স্তর। সেকেন্ডারি স্তরটা একটু 3 স্তর বিশিষ্ট, তোমরা একটু খেয়াল করতে পারছো, সেকেন্ডারি প্রাচীরটা 3 স্তর বিশিষ্ট। তারপর আছে কূপ এলাকা। তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনো স্তর নাই, শুধু মধ্যপর্দা আছে। ঠিক এখানে এরকম কোনো স্তর নাই, শুধু মধ্যপর্দা আছে। তো এই যে একটা গর্তের মতো সৃষ্টি হয়েছে, এই তাকে বলবো আমরা কি, কূপ। যেখানে কোনো কোনো স্তর তৈরি হয়নি, স্তর সৃষ্টি না হয় একটা গর্ত তৈরি হয়েছে, সেটাকে বলবো আমরা কি, কূপ। তারপর আছে পিট পেয়ার। তোমরা একটু খেয়াল করবে যে দুটি পাশাপাশি অবস্থিত কূপকে, এই যে একটা কূপ, আবার এই পাশে একটা কূপ, এই দুটি পাশাপাশি কূপকে আমরা বলবো পিট পেয়ার বা কূপ জোড়া। তারপর আছে পিট মেমব্রেন, যেখানে স্তরগুলো তৈরি হয় না কিন্তু শুধু মধ্যপর্দাটা আছে, সেটাকে বলা হচ্ছে কি, পিট মেমব্রেন। তাহলে এই যে কোষ প্রাচীর গঠনটা, এটাও কিন্তু পরীক্ষাতে আসে, সিকিউতে, যে কোষ প্রাচীরের গঠন বর্ণনা করো। পরে আমরা যাই সেল মেমব্রেন, যেটাকে বলা হচ্ছে কোষ ঝিল্লি, এবং এটা জীবিত। কোষ ঝিল্লির অনেকগুলো মডেল আছে, তোমরা জানো, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ভাবে মডেল প্রদান করেছেন। সবচেয়ে গ্রহণযোগ্য মডেলটা হলো ফ্লুইড মোজাইক মডেল। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হলো ফ্লুইড মোজাইক মডেল, প্লাজমা মেমব্রেন অর্থাৎ কোষ ঝিল্লির ফ্লুইড মোজাইক মডেল। এবং এটা সবচেয়ে গ্রহণযোগ্য মডেল হলো ফ্লুইড মোজাইক মডেল। আর এই মডেল আরেকটা নাম হলো আইসবার্গ মডেল। এটা প্রদান করেছেন 1972 খ্রিস্টাব্দে বিজ্ঞানী এস জে সিঙ্গার এবং নিকলসন, এই মডেল প্রদান করেন
1972 সালে, এটা মনে রাখতে হবে, সিঙ্গার এবং নিকলসন। এই মডেল অনুযায়ী কোষ ঝিল্লি গঠন দ্বিস্তরী বিশিষ্ট। এই মডেলটা অনুযায়ী আমরা জানি যে কোষ ঝিল্লিটা কি দ্বিস্তর বিশিষ্ট, এবং কি কি স্তরের মধ্যে আছে দেখি। ফসফোলিপিড বাইলেয়ার, তোমরা এই যে এখানে দেখো যে ফসফোলিপিড বাইলেয়ার, তার মধ্যে মাথা আছে এবং লেজ আছে, ঠিক উপরের পাশেও কোষের বাইরের দিকেও ঠিক এরকম ভাবে মাথা এবং লেজ আছে ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে। তো মাথাটা তৈরি হয় ফসফেট যুক্ত, মাথা অর্থাৎ ফসফেট দ্বারা তৈরি হয়, আর যে লেজগুলো, লেজটা তৈরি হয় গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড দ্বারা তৈরি হয়। আরেকটা জিনিস মনে রাখতে পারো যে ইম্পর্টেন্ট তথ্য, যেটা মাথাটা হলো পানিগ্রাহী, মানে সে পানি গ্রহণ করে, আর লেজটা হলো পানি বিকর্ষী, এই জিনিসটা মনে রাখতে হবে। আর এই টোটাল যে মডেলটা আছে, প্লাজমা মেমব্রেনটা আছে, এই মেমব্রেনের মধ্যে 40% থাকে লিপিড আর 60% থাকে প্রোটিন। 40% থাকে লিপিড এবং 60% থাকে প্রোটিন। তারপরে তোমরা দেখবে যে প্লাজমা মেমব্রেনের মধ্যে 3 ধরনের প্রোটিন আছে, যেমন ইন্টিগ্রাল প্রোটিন, এটা 2 স্তরের মধ্যেই আছে এই প্রোটিনটা। তারপর আছে পেরিফেরাল প্রোটিন, এই যে দেখো যে কোষের ভিতরের দিকে পেরিফেরাল প্রোটিন আছে, এবং আছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। 3 ধরনের প্রোটিন পাওয়া যায়, একটা হলো ইন্টিগ্রাল, পেরিফেরাল এবং লিপিড সম্পৃক্ত প্রোটিন। তারপর আছে গ্লাইকোক্যালিক্স এবং কোলেস্টেরল। গ্লাইকোক্যালিক্স হলো যখন ফসফোলিপিডের সাথে কার্বোহাইড্রেট যুক্ত হয়, তখন সেটা হবে গ্লাইকোলিপিড। ফসফোলিপিডের সাথে যখন কার্বোহাইড্রেট যুক্ত হয়, তখন সেটা হয় গ্লাইকোলিপিড। আর যখন প্রোটিনের সাথে যখন কার্বোহাইড্রেট যুক্ত হয়, তখন সেটা হয় কি গ্লাইকোপ্রোটিন। তো এই গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিনকে একসাথে বলা হয় কি গ্লাইকোক্যালিক্স। এটাও এমসিকিউতে আসে, গ্লাইকোক্যালিক্স কি। এবং আসে কোলেস্টেরল। কোলেস্টেরল তোমরা দেখতে পাবে যে এই যে দ্বিস্তরের মাঝখানে ফাঁকে ফাঁকে কোলেস্টেরল রয়েছে। এই ছিল সেল মেমব্রেনের গঠন। যদি গঠনটা আসে তোমরা চিত্র সহ এইভাবে বর্ণনা দিবে। তারপর আসবো আমরা একটা কোষীয় অঙ্গাণু। কোষীয় অঙ্গাণুর নাম হলো রাইবোজোম। তোমরা এখানে একটা রাইবোজোম দেখতে পাচ্ছ, দুইটা উপ একক, এটা হলো 40S এবং নিচেরটাকে বলা হচ্ছে 60S। হ্যাঁ, তার মধ্যে কি আছে, এমআরএনএ আছে। এই এমআরএনএটা বার্তা বহন করে নিয়ে আসে রাইবোজোমের কাছে, এবং সে প্রোটিন কি করে প্রোটিন তৈরি করে, এবং নতুন একটা প্রোটিন অণু দেখানো হয়েছে। আমরা দেখি যে রাইবোজোমটা কিভাবে গঠনটা দেখি। রাইবোজোম সাইটোপ্লাজমের মুক্ত অবস্থায় বা অন্তঃপ্লাজমীয় জালিকায় অবস্থিত দানাদার কণা। অর্থাৎ রাইবোজোমটা সাইটোপ্লাজম মুক্ত অবস্থায় থাকতে পারে অথবা অন্তঃপ্লাজমীয় জালিকায় দানা হিসেবে থাকতে পারে। রাইবোজোমের কোনো আবরণী নেই, তার মানে এটা আবরণীবিহীন কোষীয় অঙ্গাণু। এটাকে মনে রাখতে হবে এই যে এটা এমন একটা অঙ্গাণু যেটা কিনা আবরণী নেই। এটা আবিষ্কার করেছেন জর্জ প্যালেট 1955 সালে। রাইবোজোম আবিষ্কার এবং নামকরণ করেন। রাইবোজোম 2 ধরনের হয়ে থাকে, একটা হলো 70S এবং আরেকটা হলো 80S। আমরা জানি যে 70S টা আদিকোষজীবী থাকে এবং 80S টা প্রকৃত কোষজীবী থাকে। রাইবোজোম কি দ্বারা তৈরি? রাইবোজোম হলো প্রোটিন এবং আরএনএ দ্বারা তৈরি। এটা খুব ইম্পর্টেন্ট একটা তথ্য এটা আসে যে রাইবোজোম নিচের কোন উপাদান দ্বারা তৈরি? প্রোটিন এবং আরএনএ দ্বারা তৈরি। তারপর আছে রাইবোজোমের প্রধান কাজ হলো প্রোটিন সন্দেশ করা, অর্থাৎ প্রোটিন তৈরি করা হলো রাইবোজোমের প্রধান কাজ। তারপর আছে রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, কারণ সে প্রোটিন তৈরি করে, এজন্য তাকে কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি। এছাড়াও আরো কাজ আছে, যেমন যে শ্বসনের সময় যে ইলেকট্রন পরিবহন করে সেটা হলো সাইটোক্রোম। এই সাইটোক্রোম উৎপাদন করে কে? এই রাইবোজোম। এবং স্নেহ জাতীয় পদার্থের বিপাক সম্পন্ন করে রাইবোজোম। এই কাজগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা একটু দেখলাম যে রাইবোজোম 2 ধরনের হয়, 70S এবং কি 80S। যেমন 80Sটা যে তৈরি হয়েছে, এখানে এখানে যে রাইবোজোমটা, এটা হলো 80S। এটা দুটো উপ একক দ্বারা তৈরি হয়েছে, এটা একটা উপ একক সাব ইউনিট, এটা একটা সাব ইউনিট। এটা হলো 40S এবং এটা হলো 60S। অর্থাৎ 40 এবং 60S মিলিত হয়ে 80S রাইবোজোম তৈরি করেছে। ঠিক এরকম ভাবে 50S এবং 30S মিলিত হয়ে 70S রাইবোজোম তৈরি করে। এই ছিল প্রথম অধ্যায়ের প্রথম ভিডিও, যেখানে আমি রাইবোজোম, তারপরে সেল মেমব্রেন এবং সেল ওয়াল নিয়ে আলোচনা করেছি। পরবর্তী ভিডিও আমি কোষীয় অঙ্গাণু নিয়ে দ্বিতীয় ভিডিওটা তৈরি করবো প্রথম অধ্যায় থেকে। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং আমার যারা চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, তারা সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।